আমাদের হাবু, নাপিতের ছেলে, রীতিমতো বুদ্ধিমান। পায়রাগাছির গুণিন রোজার কথা সে শুনেছে। রোজা মানে ওঝা। পায়রাগাছির গুণিন রোজা এ অঞ্চলে বিখ্যাত। সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে, বাঘ হতে পারে, কি না হতে পারে। শোনা কথা, লোহার সিন্দুকে কিংবা বাড়িতে বড় বড় কুলুপ লাগানো আছে। পায়রাগাছির রোজা এসে কি একটা মন্তর বিড়বিড় করে বলে দুবার তালা ঝমঝম করে নাড়লে, আর তালা সব গেল বেমালুম খুলে। এ নাকি কত লোকের সচক্ষে দেখা। রায়েদের কলমের আমবাগানে বিকেলবেলা কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পাড়ছে। হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে একটা খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল। পায়রাগাছির রোজার মস্ত বড় নাম, কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় নাম করা রোজা সে কোথায়, কখন, কিভাবে থাকে তা কেউ বলতে পারে না। হাবুর বড্ড ইচ্ছে সে কিছু মন্তরতন্তর শেখে। এ তার অনেক দিনের ইচ্ছে। এখন তার বয়স 18-19। যখন তার বয়স 14-15, তখন থেকে সে যেখানেই শুনেছে রোজা গুণিন এসেছে অমনি ছুটে গিয়েছে। একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানা রকম তাসের খেলা, টাকার খেলা দেখালে। একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল। হ্যাঁ, আরে বাবা! এর মুঠো বাঁধা টাকা ওর হাতে গেল। ওরে বাবা! এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত। হ্যাঁ, কি? তাদের গাঁয়ের 2-4 জন লোকের সঙ্গে হাবুও খেলা দেখতে গিয়েছিল। ফিরবার পথে যখন সন্ধে হয়ে এসেছে, ওর কিরকম গা ছমছম করতে লাগলো। কালী শ্যাকরা দলের মধ্যে প্রবীণ। হাবু বললে, আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নুটি মন্তর। গল্প পাঠে দেবরাজ ভট্টাচার্য, রোজা অনুজয় চট্টোপাধ্যায়, গল্পের অডিও রূপান্তর ও পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে নুটি মন্তর। আচ্ছা কালী জ্যাঠা, ওসব কি করে করলে? আহা, এসব তো সোজা। সোজা? কালী জ্যাঠা খুব সোজা। কিরকম সোজা? সব মন্তরতন্ত্রের কাণ্ড আমি ইচ্ছে করলে পারি। হ্যাঁ, তুমিও পারো? সত্যি? কেন পারবো না? এই একদিন করে দেখাবে জ্যাঠা? সে আর এমন কি ব্যাপার, দেখাবো। চল এখন চল দেখি। যাচ্ছি, কিন্তু আমায় মনে করে দেখাবে কিন্তু। কালী শ্যাকরার কথায় কিন্তু হাবুর বিস্ময়বোধ দূর হলো না। সে গিয়ে জাদুকরকে পরদিন সকালবেলা পাকড়ালে। ও জাদুকর মশাই, আমি খেলা শিখতে চাই, আমাকে সাকরেত করে নেবেন? নিন না। জাদুকর কলকাতার লোক, মাথায় নরম বুরুশ দিয়ে চুল আঁচড়ে থাকেন, হাতে ঘড়ি পরেন, চোখে চশমা। তিনি নাক উঁচু করে বললেন, ও সব হয় না, ও অনেক টাকার খেলা, অনেক টাকা প্রিমিয়াম দিলি তারে সাগরেত করি। প্রিমিয়াম কি? টাকা হে টাকা। ও পারবে টাকা দিতে? আগে কত টাকা? 100। কে পারবে দিতে? আগে না, অত টাকা একসঙ্গে দেখিনি। আমি আবার টাকা পাবো কোথায়? তবে যাও, ফিরে যাও। আরে বাবু, এমনি এসব হয় না। ও কিছু কম করে নিন না। কম করে? আরে বাবা, 200 করে প্রিমিয়াম নি, তোমায় তো 100 বলিস। হাবু সেখান থেকে সরে পড়ল। অত টাকার সিকিও দেবার ক্ষমতা নেই তার। জাদুবিদ্যা শেখবার সৌভাগ্য কি সকলের ঘটে? কেটে গেল বছর 3। এই 3 বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না। এই অজ পাড়া গায়ে জীবন একরঙা ছবির মতোই একঘেয়ে। ঠিক এমন সময়
একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে। সেই সময় দেখলে একটা লোক আমবাগানের ছায়ায় বসে বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে। হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা একটা মস্ত কোলা ব্যাঙ হয়ে গেল। হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে পালালো। ওরে বাবা! আর একটা ঢিল ছুঁড়তেই সেটা হয়ে গেল ছেলেদের 2 চাকার একটা খেলনা গাড়ি। আরে বাস! কিন্তু সে গাড়ি গড় গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হলো। হ্যাঁ, যা! আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে চলে গেল। বাবারে! একটা ঢিল এক মুঠো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটি রাঙিয়ে দিলে। কি সুন্দর! হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা মুখের দিকে চেয়ে ঠিক করে হেসে ফেলল। কি? স্তম্ভিত ভীত হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল। গাছতলায় লোকটা নেই। গেল কোথায়? হাবু বিভ্রান্ত চোখে চারিদিকে চেয়ে দেখল অত বড় আমবাগানের কোথাও সে নেই। 2 মিনিট হাবু দাঁড়িয়ে রইল আড়ষ্ট হয়ে। হঠাৎ দেখলে হাত 10 দূরে সেই লোক দাঁড়িয়ে অল্প অল্প হাসছে। আমাকে আমাকে একটু দয়া করুন। দয়া? কি দয়া? পায়ে পায়ে ঠেলবেন না এমন করে। আমাকে আপনার চাকর করে রেখে দিন। আমি তো অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি। এরকম করবেন না। আরে আমি গরিব লোক, চাকরে আমার কি দরকার? তাছাড়া আমার হাতে অনেক চাকর। এই দেখো বলেই লোকটা একটা ঢিল গাছের উপরের ডালের দিকে অবহেলা ভরে ছুঁড়ে মারতেই ঝড় ঝড় করে এক রাশ আম পড়ল। হাবু তো একেবারে অবাক। আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে? ওরে বাবা! পাড়া গায়ে কোনো গাছেই এই সময় আম তো দূরের কথা, আমের বউলও নেই। ওরে বাবা! পাকা আম ঝুড়িখানেক তার সামনে। হ্যাঁ, কি দারুণ! জল খাবে? হ্যাঁ, জল? এই নাও। বলেই যেমন একটা ঢিল ছোড়া অমনি গাছের গুঁড়ির এক জায়গা একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগলো। ওরে বাবা! লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে, খাও খাও, ভালো জল। আমায় আপনি আপনার সাগরেদ করে রাখুন। আমায় সাগরেদ করে রাখুন না। হ্যাঁ, কি সর্বনাশ! সাকরেদ? হ্যাঁ, সাগরেদ। আরে আমি ওস্তাদ নই। আমায় দয়া করুন। অমন করবেন না। আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। লোকটা হি হি করে হেসে উঠল। ও কি? ওর মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি উড়ে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। প্রজাপতি? লোকটা কে? এর উত্তর লোকটা দিলে, পায়রা গাছে জানো? হ্যাঁ হ্যাঁ, জানি তো। ওই উত্তর দিকে। হ্যাঁ, আমার সঙ্গে সেখানে দেখা করো। কেমন? আচ্ছা। হাবু হাঁ করে রইল। ইনি তবে পায়রাগাছির সেই গুণিন? সবাই বলে উনি নুটি মন্তর জানেন, অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন। আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে। হাবু হাত জোর করল। আমাকে দয়া করুন। আমাকে শিখিয়ে দিন না নুটি মন্তর। আমাকে আপনার সাকরেদ করে নিন। দেখো বাবা, শেখাতে পারি,
শেখাতে পারি নুটি মন্তর। হ্যাঁ, শেখাবেন? কিন্তু হে ছোকরা, এই তুমি এ পথে কেন? হ্যাঁ, হ্যাঁ মানে এ পথে কেবল তারাই আসতে পারে যাদের কামনা বাসনা শেষ হয়ে গেছে। ও কত লোভের পথ খুলে যাবে ও দেখো। হ্যাঁ। আচ্ছা বসো, বসো দেখি, দিচ্ছি তোমায় মন্তরটা শিখিয়ে। কিছুদিন কেটে গেল। হাবু এখন নুটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে। সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর। যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয়। খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে সব খাবার খেয়ে ফেলে। সে যে চোর তা সে কখনো জানতই না। একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা। রোয়াকে সেটা পড়ে আছে। বন্ধুর মা ঘরে ঢুকেছেন বঁটি আনতে। ওর লোভ হলো মাছটাকে নিয়ে দৌড় দেয়। ভয়ে হাবু তক্ষুনি আবার দৃশ্যমান হয়ে গেল। ওমা হাবু, কোথা থেকে এলি? তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে। এই মাত্র তো ঘরে বটি আনতে গিয়েছি। হাবু হেসে চুপ করে রইল। একদিন আরো গুরুতর ব্যাপার ঘটল। পাড়ার গাঙ্গুলিরা বড় লোক। তাদের বাড়ির ওপরের তলার খাটে এক ছড়া দামি সোনার হার কে যেন ফেলে রেখেছে। এদিকে হাবু গাঙ্গুলিদের তেতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়েছে। লোভ সামলাতে না পেরে সেই হার হাতে নিয়ে সে নেমে এলো। সে তো অদৃশ্য, তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য। কেউ কিছু টের পেল না। তারপর যখন জানা গেল হার চুরি গিয়েছে, তখন গাঙ্গুলিদের বাড়িতে একেবারে হইচই পড়ে গেল। গাঙ্গুলিদের বড় মেয়ের হার সেটা, তার কি কান্না! সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো। সে কেন এত অসাবধান? কেন সে হার খাটের উপর ফেলে রেখেছিল? শেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধা দাসীর উপর। শুরু হলো নির্যাতন। পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগল। কিন্তু হাবুর সবচেয়ে অসহ্য হল গাঙ্গুলিদের মেয়ের সেই হাপুস নয়নে কান্না। মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনা নেই। বাপের বাড়িতে মেয়েটি পড়ে থাকে। এ বাড়িতে মেয়েটির কোনো সম্মানই নেই। বৌদিরা একেই তো তাকে দাঁতে পেশেন, তার উপরে সে বাপের দেওয়া হাড় ছড়া খুইয়ে ঘোর দোষে অপরাধী। হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল। হাড়ও তার পকেটেই ছিল। আর সহ্য করতে না পেরে হাড় ছড়াটা সে বালিশের তলায় রেখে দিলে। সেখান থেকে সেই মেয়েই প্রথম হাড় আবিষ্কার করলে। তখন কি হাসি তার মুখে? তা তো হলো, কিন্তু হাবু পড়ে গেল মহাবিপদে। সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত। এ কি ভয়ানক প্রলোভনে সে পড়েছে! পদে পদে প্রলোভন, পদে পদে সচ্চরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে। মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন। অদৃশ্য না হয়ে থাকা যায় না, আর অদৃশ্য হলেও বিপদ। এ কি সর্বনাশা মন্ত্র! মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে। হাবু এর মধ্যে বিয়ে বাড়ির ভাঁড়ারে ঢুকে শেরখানেক সন্দেশ মেরে দিল। এ কেউ আমায় দেখতে পাচ্ছে না, কি মজা! এমন সন্দেশ কতদিন খাইনি। পরক্ষণেই জাগল অনুতাপ। সে কোথায় নেমে চলেছে দিন দিন? পায়রা গাছের রোজা এ কি সর্বনাশ করে গেল তার!
কিছুতেই অদৃশ্য হবার লোভ সামলানো যায় না, কিছুতেই ভোলা যায় না নুটি মন্তর। দেখতে দেখতে নুটি মন্তর তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াল। বছরখানেক এভাবে কেটে গেল। কত খুঁজল পায়রাগাছির রোজাকে, কেউ সন্ধান দিতে পারল না। একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রাগাছির রোজা সেই একই রকম ঢিল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে। ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল। হ্যাঁ, ও ছুটে এগিয়ে গেল কাছে। ওরে বাবা! গিয়ে দেখলে একটা ঢিল সেই ব্যাঙ হয়ে লাফাতে লাফাতে পালালো। আরেকটা ঢিল সদ্য কাটা ধাড়ি ছাগলের মুন্ড হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল। একঝাঁক ছাতারে পাখি রোজার মুখের মধ্যে থেকে বের হয়ে উড়ে গেল আকাশে। হাবু ছুটতে ছুটতে গিয়ে ওর পায়ের উপর পড়ল। আমায় বাঁচান। রোজা এক প্রশান্ত হাসি হাসলেন। কি হয়েছে? আমাকে বাঁচান। হলো কি? আপনি তো সব জানেন, আপনি অন্তর্যামী। ওস্তাদজি, ওস্তাদজি, এই নুটি মন্তরের কবল থেকে আমাকে উদ্ধার করুন। আমার চরিত্র গেল, আমার মনের শান্তি গেল, সব গেল, সব সব। যাই দেখি অদৃশ্য হয়ে তার উপরেই লোভ হয়, ইচ্ছে হয় সে যেন নিয়ে পালিয়ে যাই। ওস্তাদজি, ওস্তাদজি, আমার চাই নাই, আপনি ফিরিয়ে নিন। একবার মন্তর দিলে আর ফেরত হয়? হয় না, হয় না, হয় না। হাবু ভয়ে শিউরে উঠল। তবে কি জীবন ভোর এই সর্বনেশে মন্তরের ভার বইতে হবে তাকে? এই অশান্তি, পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে। ওস্তাদজি, বাঁচানো আমায়, বাঁচানো আমায়, আমি মরে যাবো ওস্তাদজি, আমি মরে যাবো। তবে চাও না নুটি মন্তর? না না না, চাই না, চাই না। চাও না? সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি। আচ্ছা, তবে যাও, দিলাম না। এই ছোকরা, শোনো হে ছোকরা, বলুন বলুন। মোটেই তোমায় আমি মন্তর দিইনি। হ্যাঁ, সে কি? পরীক্ষা করছিলাম। পরীক্ষা? পরীক্ষা, পরীক্ষা। হাবু অবাক। সে কি কথা? 1 বছর ধরে তবে সে কিসের বোঝা বয়ে মরল? মোটে 7 মিনিট কেটেছে। হ্যাঁ, এই তো প্রথম দেখা তোমার সঙ্গে আমার আম বাগানে। কি নুটি মন্তর তোমাকে দেওয়া যায় কিনা কি বলছেন? পরীক্ষা করছিলাম। পরীক্ষা? শোনো বাবা, আমি 20 বছর এই মন্তরের ভার বয়ে আসছি, আর তুমি এর দায়িত্ব 7 মিনিট নিতে পারলে না? হ্যাঁ ওস্তাদজি, তবে আমি গাঙ্গুলিদের বাড়ির হাত চুরি করিনি। না। আর ময়রার দোকানের খাবার সেটাও চুরি করে খাইনি। না বাবা। তবে তবে আমি বলছি তো না, মোটে 7 মিনিট কেটেছে যে। আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি। কি বলেন? কি? এই তো প্রথম তোমার সঙ্গে এই আম বাগানে। বলে কি? হাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল, আর ওদিকে পায়রাগাছির গুণিন হা হা করে হেসে, আর সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হাঁ করা মুখের মধ্যে থেকে পটপট শব্দে বের হয়ে ইতস্তত এদিক ওদিক উড়ে চলে গেল। শুনলেন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নুটি মন্তর। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে দেবরাজ ভট্টাচার্য। রোজা অনুজয় চট্টোপাধ্যায়। হাবু দুর্বার শর্মা। কালী শেকরা জয়দীপ সেন। হাবুর বন্ধুর মা ও অন্যান্য মহিলা চরিত্রে তৃষা পাল। সূত্রধার দেবব্রত ব্যানার্জি। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার সৌরভ মিত্র। চরিত্রে গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।